ছাত্র জনতার বিপ্লব কি পালিয়ে যাচ্ছে? না, বিপ্লব পালিয়ে যাচ্ছে এই কথাটি বলে এই বিশাল আত্মত্যাগকে খাটো করতে চাই না। তবে জুলাই আগস্টের এই যে বিশাল বিপ্লব, গত 16 বছরের বহু মানুষের আত্মত্যাগ, সেই আত্মত্যাগের বিনিময়ে যে অর্জিত বিপ্লব, সেই বিপ্লব যে ধীরে ধীরে ব্যর্থতার দিকে চলে যাচ্ছে তা আমরা স্পষ্ট বুঝতে পারছি। জানি আমার সঙ্গে হয়তো এখন অনেকে একমত হবেন না, একটু সময় দেন, আজকে যে মন্তব্য করলাম তার প্রমাণ পাবেন। বিপ্লব হারিয়ে যাচ্ছে ব্যর্থতার দিকে। কারা ভর করেছে এই প্রেতাত্মার উপরে ভাবতে অবাক লাগে। কারা ছিনিয়ে নিয়ে যাচ্ছে আমাদের বিপ্লব? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের মেয়াদ 2 মাস হতে আর 1 সপ্তাহ বাকি। 2 মাস কি একেবারে কম সময়? একটি বিপ্লবোত্তর সরকারে 1 সপ্তাহের মধ্যে অনেক কিছু করা সম্ভব ছিল, যেগুলো আমরা দেখিনি। আমাদের কি দেখতে হলো? আমাদের দেখতে হলো যে আওয়ামী দুঃশাসনের যারা সহযোগী, যারা আওয়ামী সরকারের প্রেতাত্মা, তাদেরকেই রেখে দেওয়া হলো এবং তাদের শক্তিকেই এখন বৃদ্ধি করা হচ্ছে। আর বিপরীতে যারা বিপ্লবের নায়ক, যারা নানানভাবে গত 16 বছরে আত্মত্যাগ করেছে, জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, জেল খেটেছে, ঘর ছাড়া হয়েছে, দেশ ছাড়া হয়েছে, তাদের সাথে আমরা প্রহসন করছি, তাদেরকে নিয়ে আমরা উপহাস করছি। কয়েকটা উদাহরণ দিলেই বুঝবেন। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ রহমান, উনি হয়তো আমাদের 8-10টা পত্রিকার সম্পাদকদের মতো দীর্ঘ জীবনের সাংবাদিকতা করে উনি সম্পাদক হন নাই, কিন্তু উনি যে বীরত্বের স্বাক্ষর রেখেছেন, উনি যে সাহসের স্বাক্ষর রেখেছেন, তা আর কয়টা সম্পাদক দেখাতে পেরেছে? উনি মাথা নোয়াননি, স্বৈরাচারের কাছে মাথা নোয়াননি, আপোষ করেননি, উনি জেল খেটেছেন, উনি দেশ ছাড়া হয়েছেন এবং ওনাকে যেই মামলায় এখন জেলে যেতে হলো, সেই মামলার ঘটনাস্থল কি বাংলাদেশ? যুক্তরাষ্ট্র। সজীব অজয় জয়কে হত্যা ষড়যন্ত্র, সেই মামলা হলো বাংলাদেশে। সেই মামলায় তো বাংলাদেশে হতে পারে না। আপনারা আইন কানুন দেখেন, অথচ বাংলাদেশে সেই মামলা হলো, সেই মামলা তদন্ত হলো, আবার রায় হলো। আপনাদেরকে মাহমুদুর রহমানকে জেলে পাঠাতে হলো। এই আপনাদের বিপ্লবী সরকার? মানুষ ভুলে যাবে? ভুলে যাবে না। কিন্তু মাহমুদুর রহমান হয়তো একদিন জেল থেকে বেরোবে, কিন্তু আপনাদের তার প্রতি এই যে অনাচার, এই যে আওয়ামী শাসনের দুঃশাসনের মতো আপনারা যে দেখালেন, এটা কিন্তু বাংলার মানুষ ভুলে যাবে না। আপনাদের মনে রাখবে। আপনারা মাহমুদুর রহমানের ক্ষেত্রে আইন সংবিধান দেখালেন, আরে আপনারা কি আইন সংবিধান মেনে ক্ষমতা আসছেন? একটি বিপ্লবোত্তর সরকার সংবিধান মানে না, আইন মানে না। আপনারা সেই সরকার। শুধু কি ছাত্ররা আপনাদের বসিয়েছে? ছাত্র জনতা বসিয়েছে। ক্ষমতায় এসেই সাংবাদিক রোজিনা সহ কয়েকজনের মামলা প্রত্যাহার করেছেন। তো মাহমুদুর রহমান মামলা প্রত্যাহার করলে সমস্যা কী হতো? করতে পারতেন না? যথেষ্ট করার সুযোগ ছিল। মাহমুদুর রহমানের এই বিপ্লবে যে আত্মত্যাগ, যে অবদান, আপনাদের অনেকের কিছুই নাই সেই তুলনায়। আপনারা উড়ে এসে জুড়ে বসেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদেরকে চুজ করেছেন, আপনারা উপদেষ্টা হয়ে গেছেন। আমি আগে বলেছি, হাতে গোনা কয়েকজনের এই বিপ্লবে ভূমিকা আছে, আত্মত্যাগ আছে, বাকিদের নাই। এই বিপ্লব ব্যর্থ হলে আপনাদের কিছুই হতো না, কিন্তু মাহমুদুর রহমানদের অনেক কিছুই হতো। যে কথা বলছিলাম যে মাহমুদুর রহমানের মামলা কিন্তু আপনারা প্রত্যাহার করেন নাই, করতে পারতেন। আর যাদের মামলা প্রত্যাহার করেছেন তাদের খাটো করে আমি দেখছি না। আমি সচিবালয় বিটে দীর্ঘ 2 যুগ রিপোর্টিং করেছি, আমি জানি
সচিবালয়ে কীভাবে ফাইল চুরি হয়, নথি চুরি হয়, কারা চুরি করে। আমি সবার মুখ চিনি, ফাইল চোরদের। এ বিষয়ে আজকে আর কিছু বললাম না, যদি কোনোদিন সময় আসে হাটে হাড়ি ভেঙে দিব। আর একটা উদাহরণ দিই, আপনারা এসে ডিসি নিয়োগ দিলেন, বেছে বেছে ডিসি নিয়োগ দিলেন যারা আওয়ামী দোসর, তাদেরকে বিপ্লবোত্তর সরকারে যাদের ডিসি হওয়ার কথা ছিল তাদেরকে আপনারা ডিসি করেছেন। আমরা চিনি না, আমরা বুঝি না। আমরা সচিবালয়ে সাংবাদিকতা করেছি দীর্ঘ 24 বছর, এখনও করছি। এর নারী নক্ষত্র সব জানি, শত শত না হাজার হাজার কর্মকর্তাকে চিনি ব্যক্তিগতভাবে, তাদের হাড়ির খবর নারীর খবর জানি, কে কোন দল মতের। এই প্রশাসন ঠিক করতে আমার লাগে 7 দিন। না, আমি উপদেষ্টা হওয়ার কথা বলছি না, ওই স্বপ্নও আমার নাই, ওই দুঃস্বপ্ন আমার নাই। কিন্তু আমি বলছি দীর্ঘদিন সচিবালয়ে কাজ করার যে আমার অভিজ্ঞতা সাংবাদিক হিসেবে, এই প্রশাসন ঠিক করতে আমার লাগতো 7 দিন বড় জোর। আপনাদের লোক ছিল না, যোগ্য মেধাবী নিরপেক্ষ লোক ছিল না, বিপ্লবোত্তর সাহসী লোক ছিল না, যারা বিগত 15 বছর 16 বছরে পদোন্নতি বঞ্চিত হয়েছে, যেসব আমলারা দফায় দফায় তাদেরকে যখন বিলম্বে হলে প্রমোশন দিলেন, তাদেরকে কেন পোস্টিং দিলেন না? আপনাদের স্টকে তো ছিল, যোগ্য ডিসি হওয়ার মতো কর্মকর্তা ছিল, দেননি কেন? যাদেরকে ডিসি বানিয়েছেন তাদের 80% সব আওয়ামী দোসর, আওয়ামী এজেন্ট। পরে বাধ্য হয়েছিলেন 8 জনকে উইথড্র করতে। এখনও যারা আছেন তাদের অনেকের বিরুদ্ধে কিন্তু মানববন্ধন হয়েছে, অনেকে আমার চিনি। আপনারা নিজের দোষ দেখেন না। এখন কি করতেছেন? যারা ওই সময় এটার প্রতিবাদ করেছে আমলারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। গুরুদণ্ড দেন, গুরুদণ্ড। এই মাহমুদুর রহমানের মতো আপনাদের মানুষ মনে রাখবে। কিন্তু এই আর একটা ঘটনা, মাহমুদুর রহমানের ঘটনা যা মানুষ মনে রাখবে। আপনারা স্বৈরাচারী হাসিনার যে পারপাস সার্ভ করতেছেন, ধীরে ধীরে কিন্তু আপনাদের সমস্ত চরিত্র কিন্তু স্পষ্ট হচ্ছে। আপনারা কারা আপনাদের চিনতে আমাদের কষ্ট হচ্ছে। কিন্তু আলী ইমাম মজুমদার তিনি কে? তাকে আপনার বানিয়েছেন উপদেষ্টা, আজকে বলতেই হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আপনারা আমাদের ভুল ধরিয়ে দেন, সমালোচনা করেন, আমরা সমালোচনা শুনতে প্রস্তুত। সেজন্যই বলছি, এটা বাক স্বাধীনতার বাংলাদেশ। আমরা ন্যায্য ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত সমালোচনা করবই দেশের স্বার্থে, তাতে যা হবার তাই হবে। আলী ইমাম মজুমদার 111-এর পুরোটার সময় ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি। 111-এর যারা বেনিফিশিয়ারি তারা কারা? তারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। আর সেই 111-এর সময় যখন উনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন 2 বছর, তখন ওনার পিএস ছিলেন আহসান কিবরিয়া। এই আহসান কিবরিয়া তার পুরস্কার স্বরূপ উনি হলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক, আবার মহাপরিচালক। 1-2 দিন 2015 সাল থেকে উনি এক দফায় 2015 থেকে 20 পরিচালক, আবার 2020 থেকে 2024 মহাপরিচালক। প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক খুবই গুরুত্বপূর্ণ পদ, তাকে আপনারা রেখে দিলেন। আবার সেই আহসান কিবরিয়া হয়েছে এখন আলিয়া মজুমদারের পিএস। আমরা কি এই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম? এই উপদেষ্টা পরিষদ দেখতে চেয়েছিলাম? এই আমলাদের দেখতে চেয়েছিলাম যেই আমলারা শেখ হাসিনার রেজিমকে টিকিয়ে রাখতে কি না করেছে? আর আপনারা ডিসি নিয়োগের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। আপনাদের প্রশাসনের শৃঙ্খলা নষ্ট হয়েছে। যে সমস্ত 82 ব্যাচের সিনিয়র আমলাদেরকে বসানো হয়েছিল, আমরা আশাবাদী হয়েছিলাম, তারা কিন্তু এখন যে রোল প্লে করতেছেন, আমরা কিন্তু ভিন্ন চিন্তা করতে বাধ্য হচ্ছি।
প্রশাসনে যেই ধরনের পরিবর্তন হওয়ার কথা ছিল তা আপনারা ধারে কাছেও করেন নাই। পুরোটাই উদ্দেশ্যমূলক। ঘুরে ফিরে সমস্ত গুরুত্বপূর্ণ পদে আওয়ামী দুঃশাসনের পক্ষে যারা কাজ করেছে তাদেরকে রেখে দিয়েছেন এবং ধীরে ধীরে আপনারা আওয়ামী রেজিমের আমলাদের পুনর্বাসন করতেছেন। আর বিএনপিও বসে আছে চুপচাপ। বিএনপিকে যেভাবে রিয়্যাক্ট করার দরকার তার কিছুই করতেছে না। ওই মাহমুদুর রহমানের বিষয়ে একটা বিবৃতি দিয়ে যথেষ্ট তারা মনে করতেছেন। প্রশাসনে ন্যাক্কারজনকভাবে যে আওয়ামী দুর্বৃত্তদের বসানো হচ্ছে, বিএনপির কোনো হেলদোল নাই। আমি বিএনপি করি না, বাট মনে করি এই মুহূর্তে জনগণের পক্ষে বিএনপিকে আরও সোচ্চারভাবে কথা বলতে হবে। প্রশাসন নিরপেক্ষ করার ক্ষেত্রে এটি বিপ্লবোত্তর সরকারের প্রশাসন যেভাবে হওয়ার কথা সেটি নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপিকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। হ্যাঁ, আমরাও চাই যে ডক্টর ইউনূসের সরকার সফল হোক, ব্যর্থ না হোক, কিন্তু ওনারা যদি নিজেরাই ইচ্ছা করে ব্যর্থতার দিকে চলে যান, আমাদের কি করার আছে? আমরা তো চাই না এই বাংলাদেশ আবার সেই বাংলাদেশে ফিরে যাক, সেই দুঃশাসনে ফিরে যাক। কোনোভাবেই তা আমরা হতে দেব না। আমরা যে যেখানে আছি, যে পেশায় আছি, এই বিপ্লব কাউকে ছিনতাই করতে দিব না। আমরা যার যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ জানাবো। এখন প্রতিবাদ জানাচ্ছি ভিডিও বানিয়ে, এরপর রাস্তায় নামব, আমাদের সন্তানরা রাস্তায় নামবে। এখনও সময় আছে, আপনারা ভালোভাবে চলেন। আমি ডক্টর আসিফ নজরুলের খুব ভক্ত ছিলাম। ওনার লেখা অনেক কলাম পড়েছি। ওনার লেখা অনেক কলাম আমার পার্সোনাল লাইব্রেরিতে সংরক্ষণ করা আছে, কিন্তু এই মানুষটার প্রতি কিন্তু আমার আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। এনাদেরকে দেখে মনে হয় এখন ওনার রেড জোনের মানুষ, ওনার জনগণ থেকে বিচ্ছিন্ন। মানে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি। মনে রাখবেন, জনগণের বিরুদ্ধে গেলে এই জনতা কিন্তু আপনাদের কাউকে ছেড়ে দেবে না। আপনাদের বিরুদ্ধে এইভাবে আমরা কথা বলতে প্রস্তুত না, চাই না, কিন্তু আপনারা বাধ্য করতেছেন। আপনারা দেশ ঠিক করতেছেন না। বিপ্লবোত্তর যেভাবে সরকার হওয়ার কথা, যে মেজাজের সরকার হওয়ার কথা, সেই মেজাজের সরকার আপনারা করতেছেন না। এভাবে সরকার চললে এই সরকার হাইজ্যাক হয়ে যাবে, আমরা বুঝতে পারছি। আবার আমাদের ওই ভারতের দাসত্ব মধ্যে আমাদের এই ফ্যাসিবাদ জিম্মি করে ফেলবে। মাথা উঁচু করে আমরা নমাবো না। আমরা একটি স্বাধীন, আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। আমরা এমন নির্বাচন ব্যবস্থা চাই যে আর যাতে কোনো শাসক এসে ওই নির্বাচন ব্যবস্থা অধিকার, ভাতের অধিকার, আপনারা সংস্কার করবেন। একবার সংস্কারে কমিটি করেন, আবার বলেন যে না আবার এটা করব। সব এলোমেলো, কিন্তু সময় চলে যাচ্ছে। আপনাদের প্রতি জনগণের আস্থা কিন্তু কমতে শুরু করেছে। এটা ভালো লক্ষণ না। এই জনতাকে প্লিজ আপনারা আপনাদের কর্মকাণ্ডের দ্বারা রাস্তায় নামাবেন না, আপনাদের বিরুদ্ধে দাঁড় করাবেন না, তাহলে আমরা ফেল করব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি একজন বিশ্ববিখ্যাত মানুষ। আপনাকে নিয়ে আমরা গর্ববোধ করি। আপনার যে অর্জন তা পৃথিবীর বহু মানুষের ভাগ্যে জোটেনি। তাই আপনার মতো একজন প্রধান উপদেষ্টা পেয়ে একজন বাংলাদেশি হিসেবে আমরা গর্বিত। বিশেষ করে এই হাসিনার দুঃশাসনের পরে আপনার মতো একজন বিশাল ব্যক্তিত্বকে এই গুরুদায়িত্বে দিতে পেরে আমরা গর্বিত। কিন্তু পাশাপাশি এটাও বলতে চাই, আপনি যদি ব্যর্থ হয়ে যান, যদি আপনার উপদেষ্টা পরিষদ ব্যর্থ হয়ে যায়, যদি ধীরে ধীরে আপনাদের প্রতি জনগণের আস্থা কমতে থাকে,
তাহলে সারা জীবন আপনার যে অর্জন মানুষ কিন্তু মনে রাখবে না। মানুষ কিন্তু আপনার এই যে ব্যর্থতাকে মনে রাখবে। আর আপনার ব্যর্থতা মানে পুরো জাতির ব্যর্থতা, পুরো বাংলাদেশের বিপ্লবী মানুষের আর একবার হেরে যাওয়া। আপনি পণ্ডিত মানুষ, আপনারে জ্ঞান দেওয়ার ওই জ্ঞান ধারের কাছে আমার নাই। কিন্তু একটা জিনিস আমি জানি, আপনিও জানেন, অনেকে জানে, বরফের 9 ভাগের 1 ভাগ কিন্তু দেখা যায় পানির উপরে, বাকি 8 ভাগ দেখা যায় না। এখন যা দেখতে পাচ্ছেন মানুষের ক্ষোভ, হতাশাটা কিন্তু ওই যে বরফের 9 ভাগের 1 ভাগ, বাকিটা দেখার চেষ্টা করেন। মানুষ কিন্তু অনেক কিছু সহ্য করতেছে, বুঝতেছে, কিন্তু আপনাদের সময় দিচ্ছে। মনে আছে তো টাইটানিক কী কারণে ডুবে গিয়েছিল? প্রথম যাত্রায় টাইটানিকের নাবিক মনে করেছিল যেভাবে এই জাহাজ বানানো হয়েছে এটা কোনোদিনই ডুববে না। তাকে পিছনের একটি ছোট জাহাজ সংকেত পাঠিয়েছিল, ওই যে সামনে একটি বরফের আইসব্যাগ দেখা যায়, তুমি সাবধান হও, ওখান থেকে তুমি ঘুরে যাও, গতিপথ পরিবর্তন করো। উনি শোনেন নাই। টাইটানিকের নাবিক মনে করেছিল আমার জাহাজ এই বরফখণ্ড কিছুই না। ওই যে বলেছি বরফের 1 খণ্ড 9 ভাগের 1 ভাগ উপরে দেখা যায়, ঠিকই, কিন্তু ওই বরফের পাহাড়ের ধাক্কা লেগেই টাইটানিকের ডুবে গিয়েছিল। তাই আপনাকে বলবো, জনগণের মনের ভাষা বুঝতে শিখুন। জনগণ যে কথা বলছে, ক্ষোভ প্রকাশ করছে, এটা কিন্তু ওই 9 ভাগের 1 ভাগ, বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন না। যাদের এই বিপ্লবের ন্যূনতম ভূমিকা নেই, যারা এই বিপ্লবকে ধারণ করে না, তাদেরকে কোথাও আপনি বসাতে পারবেন না। এটা ন্যায়সঙ্গত অধিকার আপনার নাই। আপনার উপদেষ্টা পরিষদে, প্রশাসনে, সব জায়গায় এমন লোককে পদায়ন করতে হবে, নিয়োগ দিতে হবে যারা এই বিপ্লবকে ধারণ করে, সম্মান করে, যাদের এই বিপ্লবের ন্যূনতম ভূমিকা ছিল। এটি একটি বিপ্লবী সরকার, এটাই মনে করতে হবে। আশা করব যে আপনারা সত্যিকার অর্থেই একটি বিপ্লবী সরকারের চরিত্রে ফিরে আসবেন এবং যেই সব আওয়ামী প্রেতাত্মা ঢুকেছে এদেরকে আপনারা দ্রুত সরাবেন। যদি না সরান তাহলে ভবিষ্যতে আমাদেরকে এর চেয়ে কঠিন ভাষায় কথা বলতে হবে। আল্লাহ হাফেজ।